রায়হান শোয়া থেকে উঠে। তার মাথা নাকি চেপে ধরে আছে, হয়তো তার মাথায় কিছুটা যন্ত্রণা হচ্ছে। মাথা ধরে উঠে সে আমাকে বলে, শয়তান তোর দাসত্ব হয়েছে, এখন থেকে আর আমাকে লাগবে না। এই নে কিতাবটা, যখনই তাকে দরকার পড়বে তখনই একার রুমে 4টা মোমবাতি জ্বালিয়ে মন্ত্রটা পড়বি। আর মনে রাখবি তোকে নাপাক থাকতে হবে। প্রস্রাব করার পর কিছুটা হাতে নিয়ে তোর গায়ে ছিটাবি। কাজ শেষে আবার আমার কিতাব আমাকে দিয়ে দিস। এইটুকু বলে বসা থেকে উঠে সামনে থাকা মোমবাতিগুলো এক এক করে সে বক্সে ঢুকায়। আমার হাতে সুতোটা নেয়নি, ওটা নাকি শয়তানকে ডাকার শক্তি, শয়তান যার তার ডাকে সাড়া দেয় না। এসব বিভিন্ন কথা বলতে বলতে রায়হান কুফুরি করার বক্স সব জিনিস ঢুকায়, বক্স খাটের নিচে রেখে বলে, যা বাসায় চলে যা, খুব শীঘ্রই নিপা তোর জীবনে আসবে, দাওয়াত দিতে যদি ভুলে যাস তোর খবর আছে। রায়হান কথা শুনে যেন আমার ভিতরে একটা খুশির ঢেউ জেগে উঠল। সত্যি, তাহলে নিপা আমার জীবনে ফিরে আসবে, আমি আবার তাকে পাবো আমার প্রেমিকা হিসেবে, এইবার হয়তো বউ হিসেবে পাবো। এই চাওয়া পাওয়া বিষয়বস্তু অনেকটা মর্মান্তিক। এই বুঝি হয়ে যাচ্ছে, আবার বুঝি কিছুটা হারাচ্ছে। তবে যত কিছুই ভাবি, রায়হান আমাকে একটা পথ দেখিয়েছে, এটা আমার কাছে অনেক। খুশিতে আমি রায়হানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। রায়হানকে বিদায় দিয়ে যখন নিজের বাড়িতে এলাম, আমার মা বাবা আমাকে দেখে কান্না আরম্ভ করেছে। আমি কোনোভাবে তাদের সান্ত্বনা দিয়েছি, কিন্তু সান্ত্বনাটা তখন আমার দরকার ছিল। আমার বাবা বলেন, কার জন্য শুধু শুধু মার খেলতে গেলি? তোকে পাঠিয়ে দেওয়ার পর নিপার বাবা তাড়াহুড়ো করে তখনই নিপাকে বিয়ে দিয়ে দেয়। তুই নাকি বিয়েতে ঝামেলা করবি, সেটি নিপা বলেছে সবাইকে। তাই ওর বাবা দ্রুত সব আয়োজন করে বিয়ে সারায়। বাবার মুখে সংবাদটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা। এটি কিভাবে সম্ভব? তাও কি আমি ঠিক শুনছি? মাথায় কারো হাত তোলানোর স্পর্শ, চোখে চোখ খোলে আমার। আমি বিছানায় শুয়ে আছি, পাশে মা বাবা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে। ছোট বোন পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি কিছুক্ষণ বুঝতে না পারলেও মনে পড়ে গিয়েছে নিপার কথা। নিপার তো বিয়ে হয়ে গেছে। লাফ মেরে উঠে ফোনের সময় দেখি, তখন রাত 10:30। হায় খোদা, আমার সব শেষ হয়ে যাচ্ছে। দিক বেদিক হয়ে আমার বিছানা থেকে উঠে নেমে যাই। ছোট ভাই সাকিবকে বললাম, বাইক বের কর তাড়াতাড়ি। যদিও আমার কোনো বাইক নেই, ছোট ভাইয়ের বাইক ছিল, তাই তার বাইক বের করতে বললাম। বাইক নিয়ে নিপার শ্বশুর বাড়ি যাব। আমার হাতে একটা বড় লোহা। আজ নিপাকে নিজের হাতে খুন করার ভূত মাথায় চাপে। জানি আপনারা এখন আমাকে পাগল ভাবছেন, তবে বাস্তবতা অনেক ভিন্ন। এই পরিস্থিতিতে যে কোনো ছেলের মস্তিষ্ক ভুল সঠিক দেখায় না, কিন্তু এখন আমি নিজের পাগলামির জন্য শর্মিন্দা হচ্ছি। তবে ওই সময় সেই সেন্সটা আমার ছিল না বললেই চলে। আমি বের হতে হতে এলাকা থেকে আরো 13 জন বন্ধুকে কল করেছি। ওরা বাইক নিয়ে সামনের বাজারে অপেক্ষা করছে। বাজারের নাম এখানে প্রকাশ করছি না। ওদের কারো হাতে ছুরি, কারো হাতে পিস্তল রয়েছে। আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছি, নিপা অন্যের খাটে যাওয়ার আগে আমার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমার প্রায় 1.5 ঘন্টা অতিক্রম করার পর নিপা শ্বশুরবাড়ি পৌঁছাই। আমরা বাইক থেকে নেমে যাকে সামনে পেয়েছি তাকে আঘাত করেছি। পিস্তল নেয়ার উদ্দেশ্য শুধুমাত্র ভয় দেখানো। আঘাত করেছিলাম লোহা, SS5 এসব দিয়ে। আমি আমার ভাই সহ 4 জন বাড়ির ভেতর ঢুকে যাই। বাসর ঘর সাজানো, রুমের সামনেই ফুলে ভরা। দৌড়ে গিয়ে দরজা লাথি মেরে ভেঙে ফেলেছিলাম। হয়তো এই রাগ মাথায় না থাকলে সারাদিন লাথি মেরেও দরজা ভাঙতে পারতাম না। তবে ওই সময়টাতে কিভাবে ভেঙে ফেলেছি তা এখনো আমি বুঝাতে পারছি না মনকে। আবার হতে পারে দরজা আগ থেকে দুর্বল ছিল। তবে রুমে ঢুকার পর যা দেখেছি তা আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করেছে। আমার স্থানে আপনি থাকলে কি করতেন? তার মানে এতক্ষণ নিপা তার সতীত্ব শেষ করে দিয়েছে? নিপার অবস্থা ঠিক ছিল না। ওকে ওই অবস্থা দেখে আমার শ্বাস বেড়ে যাচ্ছিল। আমার হাতে থাকা লোহা দিয়ে মন চাচ্ছিল নিজের বুকটাই ছিদ্র করে ফেলি। চোখটা ভিজে এসেছে আমার, হাত পা কাঁপতে থাকায় দাঁড়িয়ে থাকায় শক্তি পাইনি। আমি সেখানে বসে পড়ছিলাম, বসে শুধু বেজা চোখে নিপার দিকে তাকিয়ে আছি। মানুষ এভাবে রূপ বদলাতে পারে কিভাবে? এইদিকে বাড়িতে হামলা করা নিপার স্বামীর পরিবার থানায় কল দেয়। থানা বেশি দূরে ছিল না, হেঁটে গেলে 7 মিনিটের রাস্তা। পুলিশ চলে আসে নিপার বাড়িতে। আমার সাথীদের অনেকে পুলিশ দেখে পালায়, আমার ভাইও পালিয়ে যায়। শুধু আটকা পড়েছিলাম আমি সহ 3 জন। যখন পুলিশ আমাকে নিয়ে যাচ্ছিল তখন আমি নিপার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আপনারা বিশ্বাস করবেন না হয়তো, ওই সময়টা আমার সত্যি বুকটা চিনচিন করে যাচ্ছিল। আমার ভেতরে কেউ চিৎকার করে কান্না করছে। তবে উপরে আমি একদম শান্ত বসা ছিলাম, তাই দাঁড়াতে পারিনি। পুলিশ আমাকে টেনে নিয়ে যাচ্ছিল, এতে আমার একটা স্যান্ডেল ওদের বাড়িতে থেকে যায়। 5 দিন পর আমি ছাড়া পেয়েছি জেল থেকে। কিভাবে মা বাবা আমাকে বের করেছিল আমি জানি না। কোনো উকিল ধরেছে আর কি জবাব দিয়েছে, হয়তো কিছু টাকাও জরিমানা করেছে, কিন্তু আমার কোনো হদিশ ছিল না।
জেলে এই 5 দিন আমি পানি ছাড়া কিছুই খাইনি। কিভাবে খাবো বলেন? আমি এই সময়টা পার করে এসেছি। আমি জানি এটি কতটা ভয়ানক। আমি এইটা জানি ওই সময় আপনি নিজেকে চিনবেন না। আপনার ধ্যান থাকবে ওই মেয়েটির ঘিরে। আমারও কিভাবে 5 দিন কেটেছে আমি জানি না। আমি শুধু তাকে ভাবছিলাম। পুরোনো দিনের কথা স্মরণ করছিলাম। এইভাবে আর স্মরণে আমার সময় মরণ হয়ে গেছে। টের পাইনি কখন 5 চলে গিয়েছে। বাসায় যখন গাড়িতে করে নিয়ে যাচ্ছিল আমাকে, আমি কারোর সাথে 2-4টা কথাও বলিনি। কি বলবো? আমার কথা বলাটাও এখন